জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি নিয়ে মুখোমুখি বেশ কয়েকটি দল। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলই আইনি ভিত্তি চাইলেও বিএনপি ও সমমনা জোটের মত ভিন্ন। তবে ঐকমত্য কমিশন বলছে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে তারা। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় 19টি বিষয়ে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বেলা 11:30টার পর শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের আলোচনা। চলে রাত 10টা পর্যন্ত। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ গঠন, নাগরিকদের অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়। সব বিষয়ে নোট অব ডিসেন্ট জানিয়েছে সব দল। রাষ্ট্রের 4 মূলনীতি প্রসঙ্গে সিপিবি, বাসদ সহ বাম দলগুলো আলোচনা বর্জন করে। কমিশনের পক্ষ থেকে যে বক্তব্য নিয়ে আসা হয়েছে, আমরা মনে করি যে এটা ইতিহাস বিকৃতি। বিদ্যমান রাষ্ট্রীয় 4 মূলনীতি সেটা বহাল রেখে তার সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটা যুক্ত করলে আমাদের কোনো আপত্তি নাই। উচ্চকক্ষ গঠনে বেশিরভাগ দল পিআর পদ্ধতি চাইলেও বিএনপি সহ সমমনা দলগুলো তা চায় না। এছাড়া বাকি বিষয়ে কম বেশি একমত দলগুলো। তবে সনদের আইনি ভিত্তি নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য। জামাত, এনসিপি সহ বেশিরভাগ দলই সনদের আইনগত ভিত্তি চাইলেও বিএনপির মত ভিন্ন। জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলনের উপরে কোনো আইনি ভিত্তি নেই। সবাই জাতীয় ঐকমত্য পোষণ করেছে, জাতীয় ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছে। তাদের সাথে 23 দিন নয়, অনবরত এই কয়েক মাস যাবত আলোচনা করে আমরা একটা জায়গায় এসেছি। লিগ্যাল ফ্রেমওয়ার্ক যেটা বলা হয়েছিল আগে, তারপরে গণভোট, এটা একটা পদ্ধতি হতে পারে। এরপরে অধ্যাদেশ জারির মাধ্যমে এটা হতে পারে। বাস্তবায়নের বিষয়টাতেই যদি আমরা হোঁচট খেয়ে পড়ে যাই, তাহলে আমাদের সমস্ত চেষ্টা, আমাদের সমস্ত পরিশ্রম এবং আমাদের শহীদদের যে আত্মত্যাগ, সেটা বিফলে যাবে। দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া দ্রুত পৌঁছে দেওয়ার আশা কমিশন সহসভাপতির। তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদের স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। পাশাপাশি একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো, যেগুলো বাস্তবায়নের পথ কী হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের এই বৈঠক শুরু হয় 2 জুন। 23 কার্যদিবসের দীর্ঘ আলোচনায় 19টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে দলগুলো। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জামায়াত ইসলামী, না হলে মামলার হুঁশিয়ারি দিয়েছে দলটি। যদিও এর আইনি ভিত্তির প্রয়োজন দেখছে না বিএনপি। এদিকে সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি বিএনপি সহ দলগুলো। একক দলের স্বেচ্ছাচারিতা ঠেকাতে উচ্চকক্ষ চায় এনসিপি। সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষে দেওয়ার ক্ষেত্রেও রয়েছে দ্বিমত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃহস্পতিবার বেলা 11:30টার পর শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের বৈঠক। এতে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ দল একমত হলেও বিএনপি মনে করে সেসব প্রতিষ্ঠানের আইনি নিয়োগ প্রক্রিয়া থাকা উচিত। সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে দেখা দিয়েছে নানা মত। পিআর পদ্ধতি না হলে উচ্চকক্ষ চায় না জামায়াত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি দল। সিপিবি, বাসদের দাবি উচ্চকক্ষের প্রয়োজন নেই। রাষ্ট্রটাকে, জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখার যদি জায়গা আমরা নিতে চাই, তাহলে একে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে এমনভাবে যাতে করে জবাবদিহিটা নিশ্চিত হয়। ওনারা যেহেতু এটা মনে করেন, তাহলে আলোচনা থেকে বাদ দিয়ে রাখেন, কারণ আমরা ঐক্যমত্য ছাড়া এই ধরনের জোরাজুরি করে কোনোটা খুব লাভ হবে না। এদিকে নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ চায় বিএনপি সহ 12 দলীয় জোট। সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষে দিতে রাজি নয় দলটি। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, ইনফ্যাক্ট এটা নিয়োগ সম্পর্কিত এটা বিধান করার জন্য যে প্রস্তাব আগে থেকেই আলোচনায় ছিল, এখানে আমাদের বক্তব্য, আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে স্বাক্ষর করবে না জামায়াত ইসলামী। এমনকি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে দলটি। সনদ বাস্তবায়নে 2 বছরের সময় দিতে রাজি নয় এনসিপি। যারা বলছেন পক্ষে যারা কোনোভাবেই পক্ষে আসছেন না, তারা নোট অফ ডিসেন্ট দেন। তো এর চেয়ে তো আর বেশি উদার বা গণতান্ত্রিক পদ্ধতি আর হইতে পারে না। কর্ম কমিশন, দুদক, ন্যায়পাল এবং মহাহিসাব নিরীক্ষকের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দলের তাদের ভিন্নমতকে সাথে নিয়েই, মোটা দাগে গোটা হাউজের মতামতগুলোকে সাথে নিয়েই এই বিষয়ে একটা ঐক্যমতের জায়গায় কমিশন আসতে পেরেছে।
উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবে, সে বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যেন আর ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচড়া দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থান নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছে, এই সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। অনুষ্ঠানে যোগ দেন আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের উপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ সময় বিগত আন্দোলন সংগ্রামের নানা স্মৃতি তুলে ধরেন বক্তারা। হৃদয়ের যে রক্তক্ষরণ, তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি, সেটা যে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন এক দেশ গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে, এ সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। নারী অধিকার রক্ষায় বিএনপির বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীরা তাদের অধিকার পুরোপুরি ফিরে পাবে। নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না, এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। জুলাই বিপ্লব সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয় সংস্কার করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। বিকেলে আলাদা এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও একটি ১/১১-র মতো ঘটনা ঘটতে পারে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ এখনও দগদগে শহীদ আহতদের স্বজনদের বুকে। ১ বছর পেরিয়ে গেলেও শহীদদের তালিকা না হওয়ায় ক্ষোভ জানান তারা। বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এমন মনোভাব। আলোচনায় বক্তারা বলেন, জুলাইয়ের গণজাগরণ হয়েছিল মানুষের ভোটাধিকার ও মর্যাদার প্রশ্নে, তাই জনগণের অধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যে সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়, একটু বুঝে নিয়ে পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। বিকেলে সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত জুলাই শহীদদের স্মরণে মার্চ ফর জাস্টিস শীর্ষক আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ না থাকলে আবারও একটি ১/১১ ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার, বিচার এগুলো সমস্ত শেষ করে আমরা প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি। একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামী ৫-৬ দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে একদিনও পেছাবে না নির্বাচন। আইন উপদেষ্টা জানান, কিছুদিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলন তারা একথা বলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার বছর পূর্ণ হবে আগামী ৮ আগস্ট। এ নিয়ে চলছে নানা তোড়জোড়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, আগামী ৫-৬ দিন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময় পেছাবে না বলেও জানান তিনি। ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। আর নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা। জানান, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। মিথ্যা বা হয়রানিমূলক মামলায় নাম অন্তর্ভুক্ত করা মব সন্ত্রাস দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে এসব রোধে কাজ চলছে বলেও জানান আইন উপদেষ্টা। হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। আইন উপদেষ্টা জানান, গেল সরকারের প্রায় ১৫,০০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। অসীম আত্মত্যাগের বিনিময়ে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ বিপজ্জনক সময় পার করছে বলে মনে করে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে প্রয়োজন সম্মিলিত সহযোগিতা। সকালে সেনা সদরে আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা। তিনি জানান, গোপালগঞ্জের ঘটনায় জীবন বাঁচাতে নিরাপত্তা দিয়েছে সেনাবাহিনী। একক কোনো দলকে নিরাপত্তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মরদেহ গুমের বিষয়টি সম্পূর্ণ গুজব। ওই ঘটনায় যারা সাহায্য না করে ভিডিও করেছে, রিকশায় অতিরিক্ত ভাড়া নিয়েছে, তাদের সমালোচনাও করেন তিনি। একটা বিপদসংকুল সময়ের ভিতর দিয়ে আমরা পার করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা চেষ্টা করছি, আমাদের অবস্থা থেকে সবাই চেষ্টা করছে, আপনারাও সর্বাগ্রে চেষ্টা করছেন। আপনাদের সহযোগিতা সামনের দিনগুলোতে যেন অব্যাহত থাকে, আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা অদল বদল প্রস্তাবের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার অনুপাতে সীমানা ঠিক করতে পতিত শেখ হাসিনা সরকারের সময়কার সবশেষ আদমশুমারি আমলে নেয়নি ইসি। তবে অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ 12 মানদণ্ড মানার কথা বললেও বেশ কিছু আসনে তার ব্যত্যয় ঘটেছে। ইসি অবশ্য বলছে, অভিযোগ পেলে শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার 40 আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে গাজীপুরে বেড়েছে 1 আসন আর 1 আসন কমেছে বাগেরহাটে। সীমানার নতুন খসড়ার উপর 10 আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি নিবে ইসি। পরে শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। অখণ্ড প্রশাসনিক ইউনিট সহ 12 মানদণ্ড মেনে রদবদলের কথা জানালেও বেশ কিছু আসনে উপজেলার অখণ্ডতা রাখতে পারেনি ইসি। এ নিয়ে তাই আপত্তি আছে অনেকেরই। দেশের বাস্তবতায় সীমানা নির্ধারণ শতভাগ নিখুঁত করার অনেক চ্যালেঞ্জ দেখছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য আব্দুল আলিম। বাংলাদেশের যে বাস্তবতা, যে ভৌগোলিক পরিবেশ, এটার যে আপনি যেহেতু উপজেলাগুলোকে ভাগ করা যাবে না, আপনার সিটি কর্পোরেশন যে ওয়ার্ডগুলোকে ভাগ করা যাবে না, এখানে পুরোপুরিভাবে আপনার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো সব পরিপালন করা সম্ভব না। কাজেই যতটুকু সম্ভব, যেহেতু এটা মাত্র শুরু হলো একটা বিশেষায়িত কমিটির মাধ্যমে, ভবিষ্যতে হয়তো আরও আমরা অ্যাডজাস্ট করতে সক্ষম হবো বলে আশা করছি। ভোটার অনুপাত ধরেই সীমানা অদল বদল করা হলেও বিতর্ক থাকায় 2022-এর আদমশুমারিকে আমলে নেয়নি কমিশন। কিন্তু যারা এতদিন ওই কনস্টিটিউয়েন্সি উপভোগ করেছেন, তাদের যে ওখানকার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কমপ্লায়েন্স থাকে, একটা নির্বাচনের করার সময় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধা অসুবিধাও দেখার ব্যাপার আছে।
আগে কিন্তু অনেক কিছু ম্যানিপুলেটেড হয়েছে, যে এইখানেও যে ম্যানিপুলেটেড হয়নি, এখানেও যে ফলস ভোটার হয়নি। তফসিল ঘোষণার আগে এই সীমানা নির্ধারণের ব্যাপারে সিরিয়াসলি ইলেকশন কমিশনের কাজ করতে হবে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে 12 আসনের সীমানা পরিবর্তন করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা দুদকের আইনজীবীদের। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার 2 আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদী সাক্ষী নেব। বাদী সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুত আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের আইনজীবী। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ি করার স্বপ্ন নিয়ে 1 খণ্ড জমি কিনলেও স্বপ্ন পূরণ হয়নি জাকির হোসেনের। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ায় করা হয়নি বাড়িটি। নেত্রকোনা জেলার দুর্গাপুরে এবার জাকির হোসেনের মায়ের জন্য একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের সন্তান জাকির হোসেন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শৈশবে বাবাকে হারানোর পর মাকে সঙ্গে নিয়ে থাকতেন ঢাকায়। কাজ করে নিজের সঞ্চিত টাকায় দুর্গাপুরে 1 খণ্ড জমি কেনেন বাড়ি করার আশায়। 2024 সালের 21 জুলাই নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জাকির। মৃত্যুর পর বাড়ি করার জন্য কেনা সেই জমির একপাশেই সমাহিত করা হয় তাকে। ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তার মা মিছিলি বেগম। শহীদ জননীর দুর্দশা ঘোচাতে আর জাকিরের শেষ স্বপ্ন পূরণে তার কেনা জমিতে একটি আধা পাকা ঘর নির্মাণ করে দেয় প্রশাসন। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, আমি তো রাখার মতন আমার শক্তি ধারণ নেই। আল্লাহর জন্য খুশি আছি। আল্লাহ আমার ছেলেরে আল্লাহ জান্নাত দিয়ে যায়, আর আমার ছেলে যা আশা ছিল আল্লাহ তাহা আশা পূরণ করে যায়। শহীদ জননীর পাশে সরকার সবসময় থাকবে বলেও প্রতিশ্রুতি জেলা প্রশাসকের। সন্তান হারার বেদনা কোনো মায়ের পক্ষেই এই কষ্টটা ভুলে থাকা সম্ভব নয়। তারপরেও তার যে একটু আশ্রয়ে থাকবে না, এটা একজন শহীদ পরিবারের কোনোভাবেই হতে পারে না। সেই বিবেচনা রেখেই আমরা কিন্তু জাকির হোসেনের পরিবারকেও আমরা ঘর নির্মাণ করে দিয়েছি। অসহায় মিছিলি বেগমের পাশে দাঁড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শাহবাগ মোড় অবরোধ করে জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন হাসপাতালে আসা রোগীরা। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জুলাই আহতরা। তারা বন্ধ করে দেয় যান চলাচল। জুলাই যোদ্ধা ও শহীদদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, কর্মসংস্থান সহ 10টির বেশি দাবি তুলে ধরেন অবরোধকারীরা। বলেন জুলাই সনদ দিতে গড়িমসি করছে সরকার। লিজুর ভিত্তিক ওনারা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য হচ্ছে যে এরকম একটা খসড়া তৈরি করেছে, তবে এটার সঙ্গে আমরা একমত না। আহত শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে।
যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোন ধরনের অন্যায্য আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী। দুপুর 12:30টার দিকে বৃষ্টি শুরু হলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। বৃষ্টি কমে গেলে আবারও সড়কে অবস্থান নেন তারা। আমাদের 1 নম্বর দাবি আছে আমাদের ঘোষণাপত্র, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বর দাবি হলো আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের সংবিধানের মূল সংবিধানে সংযুক্ত করতে হবে। এই রক্তের বিনিময়ে আমরা এই জুলাই সনদ না নিয়ে আমরা শাহবাগে মোড় ছাড়ছি না। এদিকে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প পথে চলছে গণপরিবহন। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা যেমন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। আপনি তখন বুঝবেন যে আপনার মায়ের দুঃখ, আপনার মায়ের কষ্টটা কি, আপনার ভিতরের দুঃখটা কি, আপনি যখন আপনার মাকে বাবাকে দেখতে যেতে পারবেন না। গাড়ি চলতে দেখ, তারা আন্দোলন করবে। আন্দোলনের জায়গায় আন্দোলন, গাড়ির জায়গায় গাড়ি চলবে। রুগী কি অবস্থা হইব? যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে জুলাই আহতরা। আব্দুলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবক ও শিক্ষকরা। ভয়াবহ দুর্ঘটনার ট্রমা থেকে রক্ষায় চলছে গ্রুপ কাউন্সেলিং। স্বল্পমেয়াদে চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। মনোবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক গ্রুপ কাউন্সেলিংয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে কাউন্সেলিং না হলে দীর্ঘমেয়াদে এই ট্রমা শিশুদের বড় ধরনের মানসিক ক্ষতির কারণ হতে পারে। পড়ে আছে ক্লাসরুম, দেয়ালে এখনো ঝুলছে পোস্টার। কোনো কোলাহল ছুটোছুটি নেই। বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত মাইলস্টোন স্কুল ও কলেজের লিয়াকত আলী ভবন শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এখন এক দুঃসহ স্মৃতি। 4র্থ শ্রেণীর ছাত্র হাসিন আবরার রিহান স্কুলে এসেছে কাউন্সেলিং নিতে। তার মতো আরও অনেক শিক্ষার্থী অভিভাবকরাও নিচ্ছেন কাউন্সেলিং। দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ও বেসরকারি সংস্থার সহযোগিতায় ট্রমায় আক্রান্তদের জন্য এই আয়োজন স্কুল কর্তৃপক্ষের। আমি ভাবি যে প্লেন যদি আবার পড়ে যায় তাহলে কি হবে। ওটা যদি ডাকি, একটা কথা বলি, মানে ও খেয়ালই করতে পারে না যে আমি ডাকতেছি, তারে কথা বলতেছি, এ করতেছি। ঘুমাতে গেলেই মনে করেন আমি যেখানে রাতে 2টা বাজে ঘুমিয়ে যাই, সেখানে 4টা-5টা বাজে আমার ঘুম আসে না। ঘুমাতে গেলে ওইসব দৃশ্য মনে পড়ে। অভিভাবকরা বলছেন, বিমান দুর্ঘটনা তাদের জীবনে বয়ে এনেছে শোক ও বিপর্যয়। গভীর ট্রমায় আক্রান্ত শিশুদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় তারা। বলছে যে ভুলে যেতে, কিন্তু এত সহজে তো আমরা ভুলে যেতে পারি না। এগুলো সময়টা কাটা পর্যন্ত, বাচ্চা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি কোনো প্রেসারাইজ করব না। বাচ্চাটা যেভাবে থাকতে চায় সেভাবে থাকবে। এই ঘটনার পর থেকে আরেকটু বেশি ভয় পায়। তারপর আমাদের ওই দিক থেকে একটু বিমান চাই বেশি, তো শব্দ শুনলেও ভয় পায়। বন্ধুদের ছাড়া তো ভালো লাগবে না ক্লাস করতে, একজন তো চলে গেল। মনোবিদরা বলছেন, ভয়াবহ এই বিমান দুর্ঘটনার স্মৃতি সহসা মুছে যাবে না শিক্ষার্থীদের মন থেকে। দীর্ঘমেয়াদে এর প্রভাব মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাদের। রানওয়ে এরিয়া অবশ্যই একটা টেন্টেটিভ থ্রেট, কিন্তু এই মানুষগুলোর প্রতিনিয়তই রানওয়ের পাশে থাকা এবং এই যে শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকা তাদের জন্য অবশ্যই ট্রমাটাইজিং হবে। এই ধরনের দুর্ঘটনায় ট্রমার ক্ষেত্রে শুধু চিকিৎসাই যথেষ্ট নয়, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে নজর দেওয়ার কথাও বলেন এই মনোবিদ। বিমান দুর্ঘটনার পর সময় পেরিয়েছে, আবারও হয়তো প্রাণচঞ্চল হয়ে উঠবে এই স্কুল প্রাঙ্গণ। কিন্তু সময়ের সাথে কি ক্ষত মিলিয়ে যাবে? পোড়াদের ক্ষত ভুলে যাবে বাচ্চারা? ট্রমার জন্য কাউন্সেলিং কি যথেষ্ট, নাকি আকাশে যে বিমান উঠছে, যে প্রশিক্ষণ বিমান উঠছে, তার যে আতঙ্ক, সেটি কাটানোর ব্যবস্থা করাটাই এখন জরুরি। অভিভাবকরা বলছেন, শুধু সময়ের সাথে ক্ষত ফুরিয়ে যাবে না, সময়ের সাথে সমস্যার সমাধান না হলে সেই আতঙ্ক বাচ্চাদের মনে রয়ে যাবে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাইলস্টোন স্কুল, উত্তরা দিয়াবাড়ি, ঢাকা। যুদ্ধবিমান বিধ্বস্তের পর করণীয় নিয়ে সাময়িক আলোচনা হলেও তা আর পরে টিকে না বলে অভিযোগ বিশ্লেষকদের। তারা বলছেন, আরেকটি দুর্ঘটনার আগেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে জনবসতি বিন্যাস ও প্রশিক্ষণের ডিজাইন করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য, গত 34 বছরে 32টি দুর্ঘটনার অন্তত 25টি প্রশিক্ষণ বিমানের।
10 অক্টোবর 2011 বাংলাদেশ বিমান বাহিনীর 21তম স্কোয়াড্রনের গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান অ্যাটাক 5 নিয়ে উড়েছিলেন মাহবুব মুনতাসির। চট্টগ্রামের বিমান ঘাঁটি থেকে বান্দরবানের দিকে উড্ডয়নের কিছু সময় পরেই টের পান স্বাভাবিক নেই সবকিছু। ঘুরে আসার সময়ই মুখোমুখি হন ভয়াবহ এক অধ্যায়ের। ল্যান্ডিংয়ের ঠিক আগ মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। ভাগ্যক্রমে বের হতে পারলেও আহত হন পাইলট। সেদিনের ঘটনার বর্ণনায় মাহবুব মুনতাসির। ওখানে যারা কন্ট্রোল টাওয়ারে ছিল তারা বলেছে যে আগুন লেগেছে। আমি নিজেও আসলে দেখেছি যে একটা আগুনের ভেতর থেকে, কুণ্ডলির ভেতর থেকে আমার প্লেনটা বের হয়ে আসছে যখন টেক অফ করতে যাচ্ছি। এবং ল্যান্ডিং রান এই দুই সময় যদি আগুন লাগে এয়ারক্রাফটে তাহলে পরে ইজেক্ট করতে হবে। এটা হচ্ছে একদম অন্য আর কোনো চিন্তার অবকাশ নেই। ভাগ্য সবাইকে মাহবুব মুনতাসিরের মতো সুযোগ দেয় না। গত 21 জুলাই প্রথমবার একা আকাশে ওড়েন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উড্ডয়নের প্রায় 12 মিনিটের মাথায় বিমানটির ত্রুটি অনুভব করে দ্রুত ফেরার চেষ্টা করেন ঘাঁটিতে। শেষ মুহূর্তে ইজেক্ট করেও বাঁচতে পারেননি এই তরুণ পাইলট। ইজেকশনের জন্য প্রথমে বলা হয় এয়ারক্রাফটকে স্ট্রেট অ্যান্ড লেভেলে নিয়ে আসতে। ওর এয়ারক্রাফটটি স্ট্রেট অ্যান্ড লেভেলে ছিল না। তার মানে ও যখন ইজেক্ট করেছে তখন আসলে এয়ারক্রাফট অত্যন্ত ঝুঁকির জায়গা থেকে ও ইজেক্টটা করেছে। এবং আমার ধারণা ওই অবস্থাতে ইজেক্ট করার কারণেই আসলে ওর যে ইন্টারনাল ড্যামেজ এবং ইনজুরিটা হয়েছে। সামরিক ঘাঁটিগুলোর আশেপাশে জনবসতি থাকায় প্রতিটি দুর্ঘটনা বেসামরিক মানুষের জন্য বয়ে আনতে পারে বিপর্যয়। তাই প্রশিক্ষণ এলাকা স্থানান্তরের তাগিদ বিশেষজ্ঞদের। ঢাকার বাইরে এই ধরনের ফ্লাইটগুলো করাটাই বাঞ্ছনীয়। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হলে আমরা এই ধরনের মানে যেমন এর আগে আরও 3টে এয়ারক্রাফট এই সেম এয়ারক্রাফট দুর্ঘটনা ঘটেছে, বাট সেগুলো ঢাকার বাইরে হওয়াতে সেখানে গ্রাউন্ডে ক্যাজুয়ালিটি হয়নি। আকাশ প্রতিরক্ষা গড়তে যুদ্ধবিমানের প্রয়োজন আছে, তবে বেসামরিক এলাকার নিরাপত্তা নিশ্চিতেও প্রয়োজন দক্ষ ও নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থাপনা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর জানিয়েছেন, মূল্যস্ফীতি 5% নিচে না আসা পর্যন্ত এই সুধার কমানো হবে না। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন হয়নি জানিয়ে তিনি আরও বলেন, বিনিয়োগ বৃদ্ধি করা সরকারের দায়িত্ব। দেশে মূল্যস্ফীতি এখন 8.48%, যা 2023 সালের পর সর্বনিম্ন। এই অঙ্কে নামাতে গেল এক বছরে 3 দফা বাড়ানো হয় নীতি সুধার। মূল্যস্ফীতি কমানোর এই চেষ্টা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। তাই 10% নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে তারা। গভর্নর বলেন, মূল্যস্ফীতি 5 ভাগের নিচে নামলেই সুধার কমানো হবে। আমাদের ইনফ্লেশনটা যদি 3 থেকে 5-এ আনতে পারি, আমাদের পুরো ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না, সবকিছুই রিয়েল টার্মসে পজিটিভও রাখতে পারবো, আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা কাজ করছি, আরো কিছুদিন সময় লাগবে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 9.8% হলেও অর্জন হয়েছে 6.4%। গভর্নর আরও বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির দায়িত্ব সরকারের। বিনিয়োগ বৃদ্ধি করা আমাদের বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব না, বিনিয়োগ করবেন বিনিয়োগকারীরা, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করবে সরকার। আমরা এটাকে ফ্যাসিলিটেট করব কিভাবে? আমরা মূল্যস্ফীতি কমিয়ে ডলারের সরবরাহটাকে বাড়িয়ে চাহিদা মোতাবেক ডলার দেওয়ার মাধ্যমে, এক্সচেঞ্জ রেটকে স্টেবল করার মাধ্যমে। তারল্য সহায়তার পরও যেসব ব্যাংক ঘুরে দাঁড়াতে পারেনি তাদের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনে আগামী মাসেই দেওয়া হবে প্রস্তাবনা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার জানাবো বাজার পরিস্থিতির খবর। পাইকারি সবজির বাজার নিয়ে জানাতে মুন্সিগঞ্জ এবং কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, সবজির বাজারের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? দামে ওঠানামা আছে কিনা? দামের ওঠানামা আছে। মুন্সিগঞ্জের এখন আমি দাঁড়িয়ে আছি সদর উপজেলার মুক্তারপুরের একটি বড় পাইকারি বাজার, এর পাশেই রয়েছে আরেকটি খুচরা বাজার। দুটি বাজারে আমি সকাল থেকে বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যেটি লক্ষ্য করতে পারলাম যে 50 টাকার নিচে কোনো সবজি আমি এখানে লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র আলুর দাম বাড়েনি।
এছাড়া 20 টাকা দরে বিক্রি করতে দেখা গেছে, 20 টাকার ওপরে বা 25 টাকার ওপরে সবগুলো সবজিকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেমন ঢেঁড়স 50 টাকা, করলা 60 টাকা, ধুন্দুল 60 টাকা, শসা 80 টাকা এবং কাঁচামরিচ আমদানি করা সেটি 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দেশি কাঁচামরিচ 150 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই যে দামের পার্থক্য, তার জন্য আমরা বিক্রেতাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কি কারণে তারা এই দামটা বাড়তি মনে হচ্ছে ক্রেতাদের কাছে। তারা যেটি আমাদেরকে তথ্য দিয়েছেন যে বর্ষা মৌসুম, কৃষকদের উৎপাদন একেবারে শেষ পর্যায়ে, তাদের ক্ষেতে এখন ফসল না থাকার কারণে বাজারে সরবরাহ কম। এই সরবরাহ কম থাকার কারণে বাজারে যেই ঘাটতিটি রয়েছে সেই কারণেই কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। আর যারা ক্রেতা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে গত 2 সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধির ফলশ্রুতিতে সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এই সবজির দামের কিন্তু বেশ একটা প্রভাব পড়েছে। আর সপ্তাহের ব্যবধানে এই যে 5 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে, সেই দামটির কিন্তু ভালোভাবে নিচ্ছেন না সাধারণ ভোক্তারা, কারণ তাদের নিত্যদিনের এই যে প্রয়োজনীয় সবজি সেটির কিন্তু তারা যেটি বলছেন যে তাদের উপরে কিন্তু বাড়তি একটি চাপ। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম এই দাম কমে আসার কোনো সুযোগ আছে কিনা। তারা যেটি বলছে যে বর্ষা মৌসুম খুব দ্রুতই যে এটি কমে আসবেন এটি বলার সুযোগ নেই, কারণ কৃষকদের ক্ষেতে যেই ফসলগুলো এখন রয়েছে ভারী বৃষ্টির কারণে কিন্তু অনেক জায়গাতে এই সবজি কিন্তু নষ্ট হয়েছে। মুন্সিগঞ্জে বিশেষ করে সবজি উৎপাদনের জন্য কিন্তু একটা প্রসিদ্ধ অঞ্চল থাকা সত্ত্বেও কিন্তু এইখানেই কিন্তু মানে সদর উপজেলাতেই বা অন্যান্য উপজেলাগুলোর মধ্যে কিন্তু এই নিজের জেলাগুলোর মধ্যে কিন্তু যে ঘাটতিটা আমরা লক্ষ্য করেছি সেটি কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলের দিকে গিয়ে কিন্তু সেটি এই সবজির দামগুলো কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। তার কারণ পরিবহন খরচের কারণে কিন্তু এই দামগুলো কিন্তু দ্বিগুণ পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। এই দামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যেই আলু যেটি রয়েছে, আলুর দামটি শুধুমাত্র নিয়ন্ত্রণ রয়েছে। আলুটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকার মধ্যে খুচরা বাজারে। এছাড়া সবচেয়ে বেশি নিয়ন্ত্রণহীন যেটি বলছেন কাঁচা মরিচের দামটি, আমদানি করা কাঁচা মরিচ যেটি 180 টাকা বিক্রি হচ্ছে, প্রায় 200 টাকাও বিক্রি হচ্ছে মান ভেদে। দেশি কাঁচা মরিচ 140 টাকা থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছেন। আর টমেটোর উৎপাদন একেবারেই নেই বললেই চলে, তারপরেও যেই টমেটো গুলো সরবরাহ হচ্ছে বাজারে বিক্রি হচ্ছে সেগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 180 টাকার মধ্যে। মুন্সিগঞ্জের এই পাইকারি এবং খুচরা উভয় বাজার পাশাপাশি আমি যেই ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, বিক্রেতারা যেটি বলছেন বর্ষা মৌসুমে এই ধরনের দাম বৃদ্ধি তাদের উপর একটি বড় বোঝা হয়ে পড়েছে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়। একবার বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তি থাকে সারা বছর। 2 যুগ ধরে এমন অবর্ণনীয় দুর্দশায় দিন কাটছে কুমিল্লার পাঁচথুবি ইউনিয়নের চাঁদপুর এলাকার বাসিন্দাদের। ভোগান্তি সহ্য করতে না পেরে অনেকে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্য কোথাও। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। কুমিল্লার পাঁচথুবি ইউনিয়নের চাঁদপুর মধ্যমপাড়া এলাকার প্রতিটি বাড়ির ভেতরের চিত্র এটি। শুধু ঘর নয়, রাস্তাঘাট, উঠান, রান্নাঘর সবই ময়লা পানিতে সয়লাব। বছরে একবার বৃষ্টির পানি জমলে সেই পানি থেকে যায় সারা বছরই। অপরিকল্পিত বাড়ি নির্মাণ এবং পুরাতন গোমতী নদীতে বাঁধ দিয়ে মাছের ঘের স্থাপনের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধ এলাকায় দিন দিন কমছে ব্যবসা বাণিজ্য, যান চলাচল। টানা ময়লা পানিতে চলাচল করায় চর্মরোগে আক্রান্ত অনেকেই। ড্রেন করার ফলে আমাদের এদিক দিয়ে পানি আর বাধাপ্রাপ্ত হয়ে পানি সব আমাদের এই বাড়ি ঘরের ভিতরে ঢুকছে। অনলি শীতকালটা হয়তো আমরা কিছুটা মুক্তি পাই জলাবদ্ধতা থেকে, প্রায় 9 মাসে আমরা জলাবদ্ধতার শিকার থাকি। সকালবেলা রান্নার কথা এই জায়গাতে তখন দুপুরবেলা বয়াইছে, অনেক কিছু করতে পারতেছে না, পানি উঠাতে চুলার ভিতরে। বাচ্চারা পায়ের মধ্যে হাতের মধ্যে ঠোসকা উঠে যেতেছে, এবং নিউমোনিয়া আসতেছে, জ্বর আসতেছে, বহু কষ্ট ভোগ করতেছে। প্রশাসন বলছে চাঁদপুরের বাসিন্দাদের জলাবদ্ধতা ভোগান্তির বিষয়টি নজরে এসেছে। সমস্যার সমাধানে প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু পানি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মতো একটা অবস্থা, মানে বন্যা হলে যেরকম সিচুয়েশন হয়, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, চর্মরোগ, এগুলো আমরা শুনেছি যে এগুলো হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, চলাচলে অসুবিধা তো আছেই। তো এটা আমাদের খুব প্রায়োরিটিতে আছে এই বিষয়টা। জলজটের কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত 30,000 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আয়োজন কখন থেকে চলছে আর কারা কারা সেখানে অংশ নিয়েছেন? দেখুন, জুলাই অভ্যুত্থান স্মরণে আজকে সকালবেলায় ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর সেখান থেকে একটি সাইকেল র্যালি শুরু হয়েছে। সেই সাইকেল র্যালিটি 8:45 নাগাদ রবীন্দ্র সরোবর থেকে ধানমন্ডি 8 নম্বর সড়ক হয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে নীলক্ষেত হয়ে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেই নগর ভবনে গিয়ে শেষ হবে। আপনাকে প্রথমে বলে রাখি যে সাইকেল র্যালিটি হচ্ছে, এই সাইকেল র্যালিতে 196 জন সাইকেলিস্ট তারা এখানে অংশ নিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল র্যালির শুরুতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তিনি আছেন এবং একই সাথে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের যিনি সচিব তিনিও এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। তবে এই সাইকেল র্যালিতে আজকে অংশ নেবার কথা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে তিনি কোনো কারণে আসলে আসতে পারেননি। তারপরেও এই যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিটি আসলে শুরু হয়েছে। সাইকেল র্যালির যে উদ্দেশ্য সেটি হচ্ছে একদিকে শরীর মন সুস্থ রাখা, অন্যদিকে এক ধরনের জনসচেতনতা তৈরি করা। যেমনটি আসলে সাইকেল র্যালির আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি যখন আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে এই যে সাইকেল র্যালিটি এর মাধ্যমে জনসচেতনতার পাশাপাশি যে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন কার্যক্রম, এই ব্যাপারে জনগণকে আসলে সচেতন করা হচ্ছে। এবং এই যে সাইকেল র্যালিটি বের হয়েছে এই সাইকেল র্যালির এরকম আয়োজন আরও যাতে করা যায় এবং বিভিন্ন সময় যাতে এরকম সাইকেল র্যালি করতে পারে আর সে ব্যাপারেও তিনি কথা বলেছেন। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন তিনি বলছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আহ্বান জানাচ্ছিলেন যে এই ধরনের সাইকেল র্যালিগুলো করার জন্য, তাহলে যুবক যারা আছেন এবং যুব সমাজ যারা আছে তারা ভালো পথে থাকবেন, অন্য কোনো পথে আসলে যাবে না, তাদের শরীর মন ভালো থাকবে। এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। তো আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সাইকেল র্যালিটি নীলক্ষেত পার হচ্ছে। নীলক্ষেত পার হবার পরে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হবে। এবং যে সাইকেল র্যালিটি হচ্ছে সেই সাইকেল র্যালিটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সাইকেল র্যালি, 196 জন সাইকেলিস্ট তারা এই যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। এবং এই সাইকেল র্যালিটি যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হবে এরপরে সেখানে একটি সমাপনী যে আয়োজন সেই সমাপনী আয়োজনের একটি ব্যবস্থাও করা হয়েছে। এবং আমরা আজকের যে সাইকেল র্যালিটি হচ্ছে সেই সাইকেল র্যালিতে প্রথমে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা হয়েছে এবং মূলত তাদের স্মরণেই আজকের যে সাইকেল র্যালিটি সেই সাইকেল র্যালিটি বের করা হয়েছে। আপনি এরই মধ্যে জেনেছেন যে এই জুলাই মাস ব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা দেখি যে প্রত্যেক শনিবার তারা বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম করেন এই জুলাই অভ্যুত্থান স্মরণে। তবে আজকে তারা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে সাইকেল র্যালি। আমরা প্রত্যেক শনিবারেই প্রত্যেক শুক্রবারে আসলে দেখি যে কোনো না কোনো এলাকাতে হাতির ঝিল বা অন্য কোনো এলাকাতে ম্যারাথন আয়োজন করা হয়। তবে এবারকার আজকের যে শুক্রবারটি সেই শুক্রবারের সকালটি আসলে সাইকেল প্রেমী যারা আছেন তাদের জন্য একটা অনন্য সকাল। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন বয়সী মানুষ, এখানে পুরুষদের পাশাপাশি অনেক নারীও আজকের যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। তো আমার কাছে সাইকেল র্যালি নিয়ে এটি ছিল এখনকার সবশেষ। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।